দর্শক, আজকের তরঙ্গ টিভিতে আমরা কথা বলার সুযোগ পেয়েছি একজন অসাধারণ ব্যক্তিত্বের সঙ্গে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমুদ্র বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান KM আজম চৌধুরী। তিনি একজন সামরিক সাবেক কর্মকর্তা। তবে আমাদের আজকের আলোচনার বিষয় হবে এই ভিন্ন একটি দিক নিয়ে, সমুদ্র বিজ্ঞান নিয়ে। তাই সেই পরিচয় বাদ দিয়ে চলুন আমরা তার সঙ্গে আলোচনা শুরু করি এবং তার কাছ থেকে অনেক কিছু জানার চেষ্টা করি। আজম ভাই, স্বাগত আপনাকে তরঙ্গ টিভিতে। প্রথমেই আপনার কাছে আমার প্রশ্নটা হবে যে এই সমুদ্র বিজ্ঞান বাংলাদেশের মানুষ খুবই অজানা একটা বিষয়। ইভেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরাও যারা পড়াশোনা করেছি আমাদের কাছে এটা অনেকটাই অজানা অচেনা। তো এই বিষয়টা কি এবং এই বিভাগ কবে খোলা হয়েছে এবং আপনারা আসলে কি নিয়ে কাজ করছেন? ধন্যবাদ তরঙ্গ টিভিকে এবং আপনাকে। আমি প্রথমেই বলবো যে সমুদ্র বিজ্ঞান যে বিষয়টা, আপনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, তো এটা মূলত 2012 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম আসে। তো এই সমুদ্র বিজ্ঞান এটা একটা মাল্টি ডিসিপ্লিনারি একটা সাবজেক্ট। এখানে মূলত সমুদ্রের বিজ্ঞান সম্পর্কে জানানো হয়। সমুদ্রের বিজ্ঞানগুলো ফিজিক্যাল পার্টগুলো থাকে, ডাইনামিক্সগুলো থাকে, এখানে ওয়েভ, টাইড, কারেন্ট, এই জিনিসগুলো নিয়ে আলোচনা হয়। অ্যাট দ্য সেম টাইম এখানকার যে উদ্ভিদ প্রাণী আছে, বায়োলজি, সেই জিনিসগুলো দেখা হয়। এখানকার ওশান কেমিস্ট্রি সেটা দেখা হয়। এখানকার সেডিমেন্ট, এখানকার জিওলজি, এখানকার সমুদ্রের যে সম্পদ, সেগুলো নিয়ে আলোচনা হয়। সমস্ত পৃথিবীতেই আসলে বিজ্ঞানীরাও বলছেন, যারা অনেক জানেন তারা বলছেন যে সমুদ্রে একটা অজানা একটা জগৎ। তো আপনি সেই জায়গা নিয়ে গবেষণা করেন, সেই জায়গা নিয়ে কাজ করছেন, অধ্যাপনা করছেন। তো আমাদের কি বলবেন যে বাংলাদেশের কি অবস্থা, বাংলাদেশের সামুদ্রিক সীমা কতটুকুই বা আমরা কাজে লাগাতে পারছি এবং সেই সীমা কতটুকুই বা? ধন্যবাদ। যদি এটা নিয়ে বলতে যাই, সমুদ্র আমাদের যে এরিয়াটা, আমরা যে সোভরেন যে রাইটটা আমরা পেয়েছি, সেটা বলতে গেলে বাংলাদেশের ল্যান্ডের যে পরিমাণ তার কাছাকাছি। তো তো এই সমুদ্রটাকে আমি সুবিশাল বলবো না, কারণ যদি পুরা পৃথিবী জুড়ে আপনি চিন্তা করেন তাহলে সমুদ্রের পরিমাণ সেই তুলনায় সেটা খুবই স্বল্প। যেখানে 2/3 ইয়ার মধ্যে আপনার এত বড় সমুদ্র, হ্যাঁ, সে তুলনায় ল্যান্ড অনেক কম। তো সেখানে আমরা একটা বড় সমুদ্র এলাকা নিয়ে কাজ করার সুযোগ পেয়েছি এবং সেখানে মানে অনেক সম্ভাবনা আছে, অনেক ধরনের রিসোর্সের সম্ভাবনা আছে, যেটাকে আমরা ব্লু ইকোনমি বলছি বা সুনীল অর্থনীতি, যেটার মাধ্যমে দেশের ইকোনমি এবং দেশের জিডিপিকে চেঞ্জ করা সম্ভব। তো সেটার উদ্দেশ্য নিয়েই আমরা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে সমুদ্র বিজ্ঞানের পড়াশোনা হচ্ছে। অনেক হিউম্যান রিসোর্স আমরা ডেভেলপ করছি, তারা বেরিয়ে আসছে। তারা এখন ন্যাশনাল বিভিন্ন অর্গানাইজেশন এবং অ্যাক্টিভিটিসে তারা পার্টিসিপেট অলরেডি করছে এবং করতে পারবে। তো আপনার কি মনে হয় সমুদ্রের নিচে আমরা কোন ধরনের সম্পদ পেতে পারি? হ্যাঁ, প্রথমেই আমি এখানে বলবো যে ব্যর্থতার যে জায়গাটা, সেটা নিয়ে আমি বলি। প্রথমত সমুদ্রকে আসলে যদিও অনেক প্রচার হয়, তারপর আমি মনে করি যে মানুষ কিন্তু এখনো ওভাবে জানে না। আর এইখানে সমুদ্রের জন্য আসলে সে ধরনের কোনো বাজেট ওভাবে বলার মতো দেওয়া থাকে না, যার কারণে সমুদ্রে যেতে হলে যে আমাদের আসলে জাহাজ দরকার ডেডিকেটেডলি, সেই জাহাজটি আমাদের এখনো পর্যন্ত হয়ে ওঠেনি। গভীরতম স্পট কোনটি এবং সেই গভীরে গিয়ে সম্পদ আছে কিনা সেটা খতিয়ে দেখার জন্য আমাদের ইকুইপমেন্টস কেনা, তাহলে সেই স্বপ্ন কত দূরে এবং সেই সম্ভাবনায় বা তাহলে কত দূরাশায়? ধন্যবাদ। তো বাংলাদেশের যে এরিয়া, তার ভিতর একটা গভীরতম জায়গা যেটাকে বলা হয় সোয়াচক নো গ্রাউন্ড। তো ওখানে গভীর। তো এখানে সম্পদের বিভিন্ন ধরনের ভাগ আছে, যেটাকে আমরা সুনীল অর্থনীতি বলি। তো অনেকে বলা হয় যে 26টারও বেশি সেক্টর আছে, তার ভিতর 9টার মতো প্রায়োরিটি সেক্টর আছে। তো কিছু কিছু সেক্টর আপনারা নিজেরাই জানেন, তার ভিতর ফিশারিজ একটা বড় সেক্টর। তার ভিতর বিশেষ করে ইলিশ যেটা, সেটা একেবারে প্রধান উৎপাদনকারী দেশ বাংলাদেশ। তো সেটা একটা হিউজ সম্ভাবনা আছে এবং সবসময় থাকে। এছাড়া কিন্তু সমুদ্রের এই যে সিউইড বলে একটা জিনিস আছে, আপনি হয়তো শুনে থাকবেন।
তো সেইটাকে এবং বিভিন্ন ধরনের এলগি সেগুলোকে যদি আমরা মেরিন বায়োটেকনোলজির মাধ্যমে যদি এখানে প্রসেস করে সেটা রূপান্তর করতে পারি বিভিন্ন উপাদানে, ফার্মাসিউটিক্যাল এবং অন্যান্য জিনিস যদি আমরা করতে পারি, তো সেই জিনিসগুলো এবং এক্সপোর্ট করতে পারি, তাহলে অবশ্যই কাজে লাগবে। অ্যাট দ্য সেম টাইম শিপিং যে হচ্ছে পোর্ট, সেটা কিন্তু সমুদ্র অর্থনীতির একটা বড় অংশ। আবার ট্যুরিজম আমরা শুধু বিচে গিয়ে সামান্য ট্যুরিজম করি, কিন্তু আমরা আসলে ডিপ সিতে যাওয়া, ক্রুজ হওয়া, সে আরও অ্যাক্টিভিটিস বাড়ানো সমুদ্রের দিকে, সেই জিনিসগুলো কিন্তু আমরা এখনো করতে পারছি না, সেই প্রক্রিয়া আমরা যাইনি। প্রতিবন্ধকতা কোথায়? এটা কি সরকারিভাবে এই প্রতিবন্ধকতা, বা এই কোন মিনিস্ট্রিকে এর জন্য এগিয়ে আসতে হবে? সুন্দর কথা। তো এইটা নিয়ে সবচেয়ে বড় যে বাধা, সেটা হচ্ছে যে এই ইনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্ট যেটা। সো নর্মালি যেসব কান্ট্রিতে ব্লু ইকোনমি নিয়ে কাজ করে, তাদের একটা ডেডিকেটেড মিনিস্ট্রি থাকে, মিনিস্ট্রি অফ মেরিন অ্যাফেয়ার্স বা সামথিং, বাট যেটা আমাদের এখানে ওভাবে নেই। আমাদের এই সমুদ্রের এই কাজগুলো বিভিন্ন মন্ত্রণালয়ে ভাগ করা, ফিশারিজ মিনিস্ট্রি কাজ করে, শিপিং মিনিস্ট্রি কাজ করে, ট্যুরিজম আলাদা কাজ করে। সো এই যে, এবং এনভায়রনমেন্ট আলাদা। সো এই যে আলাদা আলাদা মিনিস্ট্রি মানে কাজ করে, যার কারণে এটা আসলে একসাথে নিয়ে এসে সব স্টেক হোল্ডারকে একটা প্ল্যাটফর্মে, সেটা অনেক সময় ডিফিকাল্ট হয়ে যায়। যদিও এখন ক্যাবিনেট ডিভিশনে ব্লু ইকোনমির একটা সেল আছে যারা কোঅর্ডিনেট করছে, জেনারেল ইকোনমিক ডিভিশন আছে প্ল্যানিং কমিশনে, সেখানে পলিসি গাইডলাইনের বিষয়টা কাজ করছে। বাট এই জিনিসটাকে যদি আরও ডিভিশন বা কমিশন আকারে করে অ্যাটলিস্ট, বা ফিউচারে যদি একটা লং টার্ম পরিকল্পনা থেকে একটা মিনিস্ট্রি করে সেটাকে কোঅর্ডিনেট করবে, তখন এই কোঅর্ডিনেশনের প্রবলেমটা হয়তো বা সলভ হয়ে যাবে। অ্যাট দ্য সেম টাইম আসলে এখানে বাজেট দিতে হবে ডেডিকেটেডলি, যাতে সমুদ্রকে এক্সপ্লোর করা যায় এবং সেটার গবেষণাটাকে আরও বেশি এগিয়ে নেওয়া যায়। এটা একটা আমাদের মনে হয় যে বড় প্রতিবন্ধকতা। অ্যাট দ্য সেম টাইম আমি বলবো যে এখন বৈষম্যহীন যে বাংলাদেশ আমরা পেয়েছি, সো এটা আমাদের জন্য একটা পজিটিভ সাইড। এখানে যেই কারণে আমলাতান্ত্রিক জটিলতায় জাহাজ এখন আমরা পাচ্ছি না, তো এই সময়ে এসে আমার কাছে মনে হয় যে এটা হয়তো বা আর দেরি হবে না। এখন যে গভর্নমেন্ট আছে এবং সামনে যারা কাজ করবেন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, ওনারা হয়তো বা উপলব্ধি করতে পারবেন যে সমুদ্রকে কাজে লাগানোর জন্য এখানে খুব দ্রুতই বৈষম্যহীনভাবে এখানে কিভাবে এই ইনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্টটা করা যায়, মিনিস্ট্রিকে কিভাবে কোঅর্ডিনেট করবে সবাইকে, সব স্টেক হোল্ডারকে নিয়ে, অ্যাট দ্য সেম টাইম কীভাবে বাজেট অ্যালোকেট করবে দুর্নীতি মুক্তভাবে, সুন্দরভাবে কীভাবে একটা জাহাজ আসবে, এবং সেটা কিভাবে আমরা বাস্তবে ইমপ্লিমেন্ট করতে পারবো, সেই জিনিসটা যদি আমরা করতে পারি, তাহলে আমরা খুব দ্রুতই সুনীল অর্থনীতিকে কাজে লাগিয়ে দেশের ইকোনমিকে এগিয়ে নিয়ে যেতে পারবো বলে আমার বিশ্বাস। এই বিশেষজ্ঞের কথা মতো আমরা সমুদ্র অঞ্চলকে কাজে লাগাতে পারি। সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য এবং আমাদের এই আয়োজন দেখার জন্য।